বর্তমানে 20 থেকে 25,000 টাকা দামের বাজেটের ফোনগুলোর চাহিদা বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি এবং এই চাহিদার ফোনগুলি কিন্তু মানুষ বেশিরভাগ খোঁজাখুঁজি করে থাকেন। আমরাও তেমনিভাবে একটি ফোন খুঁজে নিয়ে চলে এসেছি, মানে লাইক আদার্স ব্র্যান্ডগুলির দিকে তাকিয়ে যে ফোনটা আমরা চুজ করেছি এই বাজেট সেগমেন্টের ভিতরে হতে পারে সেটা আপনার ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। এবং সেই ফোনটি অন্য কোনো ফোন না, আমাদেরই নোন ফেস একটি ব্র্যান্ডের ফোন, যেখানে আপনি পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট, দেন আরও পেয়ে যাচ্ছেন হেলিও G99 আলট্রার একটি চিপসেট, সাথে থাকছে 5500 mAh এর একটি বিগ ব্যাটারি। এখানে কিন্তু শেষ নয়, আরও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এক্স্যাক্টলি আমি যে ফোনটির কথা বলবো ওই ফোনটি আসলে ফোনটা আমাদের হাতে চলে আসছে, Redmi Note 14। ডিসপ্লে ওয়াইজ ফোনটি কিন্তু বেশ বড় সড়ো, তাছাড়া 6.67 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে পাচ্ছেন এখানে, যেটাতে আপনার 2K রেজলিউশন সাপোর্ট করে। ফুল এইচডি সাপোর্টের ডিসপ্লের পাশাপাশি পাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট। ডেইলি ইউজে তাই দাম অনুযায়ী যথেষ্ট ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া থাকছে 1800 নিটসের পিক ব্রাইটনেস। নর্মাল ইউজে হাই ব্রাইটনেস মোডে 1200 নিটসের ব্রাইটনেস পাওয়া যাবে। আর সানলাইট ডিসপ্লে হওয়ায় আউটডোরে এক্সট্রিম সানলাইটেও খুব ভালোভাবেই ফোন চালানো যাচ্ছিল। ফোনটা ব্লু লাইট ও আই কেয়ারের সার্টিফিকেট প্রাপ্ত, তাই দীর্ঘক্ষণ মুভি বা ভিডিও স্ট্রিমের পরেও কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। ডিসপ্লে যথেষ্ট ব্রাইট অ্যান্ড স্যাচুরেটেড, যার কারণে এর কালার রিপ্রোডাকশন খুবই ভালো। লো ব্রাইটনেস দিয়ে ভিডিও স্ট্রিম করলেও তাই আরামসে বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। এছাড়া পাঞ্চ হোল কাট আউট থাকায় অনেকেরই ভালো লাগবে। এর স্ক্রিন টু বডি রেশিও 85.9%, তাই ডিসপ্লের বেজেল একটু বড় মনে হতে পারে। ফোনটির ফ্রন্ট সাইডে গ্লাস এবং ব্যাক সাইডে প্লাস্টিক বিল, তাছাড়া ওভারঅল ফোনটি কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের। ফ্রন্টে গ্লাসকে প্রোটেকশন দেওয়ার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে, যার জন্য ফোনটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এবং যথেষ্ট ডিউরেবল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটি 196 গ্রাম ওজন হওয়ার সত্ত্বেও ফোনটি খুবই লাইট ওয়েটেড এবং ফোনের ব্যাকে কিন্তু একটি গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, যেটি দেখতে কিন্তু খুবই সুন্দর। ব্যাক সাইডে সুন্দর একটি গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে। ফোনটি মিডনাইট ব্ল্যাক, ওশন ব্লু, লাইম গ্রিন ও মিস্ট পার্পেল এই 4টি কালারে অ্যাভেলেবেল। হাতে নিলে বেশ সুন্দর একটি ফিল পাচ্ছিলাম। নিচের দিকে ছোট্ট করে আবার রেডমিও লেখা আছে। এক কথায় যদি বলি তাহলে সিম্পলের মধ্যে সুন্দর একটি ডিজাইন, সিমেট্রিক্যাল ডিজাইনের একটি ফোন, যার চারপাশে রাউন্ডেড একটি ডিজাইন দেওয়া। ফোনটির ওয়েট ব্যালেন্স ঠিকঠাকই আছে, যার কারণে এক হাতে নিয়ে খুব ইজিলি চালাতে পারবেন ফোনটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। যারা ডলবির সাউন্ড সম্পর্কে জানেন তাদের কাছে এটি কিন্তু বেস্ট চয়েস হতে পারে। তাছাড়া উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন 3.5 mm এর একটি জ্যাক রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে, যার কারণে সাউন্ড খুবই লাউড পাওয়া যাবে। তাছাড়া সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম ট্রে রয়েছে। সাউন্ডের কথা যদি বলি তাহলে ডুয়াল স্টিরিও স্পিকার হওয়ার কারণে সাউন্ড বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। স্পিকারের সাউন্ড এতক্ষণ হয়তো আপনারা শুনেই ফেলেছেন। তাছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার হওয়ার কারণে কিন্তু গেমিং বা মুভি দেখার ক্ষেত্রে কিন্তু বেশ একটি ভালো পারফরমেন্স পাবেন। সিকিউরিটি পারপাস হিসেবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা ফাস্ট ও অ্যাকুরেট পজিশনেই ছিল, বেশ একটা লেটেন্সি পাওয়া যায়নি। এছাড়া এআই ফেস আনলকের ব্যবস্থা আছে, যেটা খুব ডিসেন্ট পারফর্ম করছিল। আইপি রেটিং নিয়ে যারা বেশ মাতামাতি করেন তাদের একটু হতাশ হতে হবে, কারণ Redmi Note 14 ফোনটিতে IP54 রেটিং দেওয়া হয়েছে, যার দরুন ভেজা হাতে ফোনটি চালাতে পারবেন। এর থেকে বেশি কিছু করতে গেলে বেশ ঝামেলা পোহাতে হবে। ফোনটির মূল আকর্ষণ হচ্ছে ক্যামেরা, সো ক্যামেরা সেগমেন্টে চলে যাই। সেই ক্ষেত্রে মেইন ক্যামেরার দিকে 108 মেগাপিক্সেলের একটি মেইন লেন্স পেয়ে যাচ্ছেন, তাছাড়া 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর লেন্স পেয়ে যাচ্ছেন এবং সাইডওয়াইজ কিন্তু আরেকটি লেন্স আছে, সেটা আমরা সবাই জানি কি লেন্স হতে পারে, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। মেইন ক্যামেরাতে f1.7 অ্যাপাচারের ও 1.67 ইঞ্চির একটি লেন্স ইউজ করা হয়েছে এবং
মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকায় এদের কম্বোটা বেশ ভালোই হয়েছে। খুব ক্লিয়ার ডিটেলসের ছবি পাওয়া যাচ্ছিল। ছবির কোয়ালিটি ও শার্পনেস খুবই ভালো ছিল। যারা এই বাজেটে ভালো একটি ক্যামেরা খুঁজছেন তাদের খোঁজাখুঁজির দিন শেষ। কালার স্যাচুরেশন ও কন্ট্রাস্ট লেভেল সবই ঠিক আছে, একদম রেডি টু বাইট অফার। এক্সট্রা কোনো এডিট ছাড়াই আপলোড করার মতো সুন্দর সুন্দর সব ছবি ক্যাপচার করা যাচ্ছিল। ডেপথ সেন্সরের কাজগুলি ছবিগুলি একটু জুম করলেই দেখতে পারবেন। ছবির এইচ ডিটেকশন ঠিকঠাকই ছিল, তাই 3x জুম করার পরেও কিন্তু ছবির ডিটেলস খুবই ভালোই দিতে পারছিল। ছবিতে এক্সট্রা হোয়াইট ইফেক্ট বা অতিরিক্ত স্মুথনেস পাওয়া যায়নি, যার জন্য এই সেগমেন্টের ফোন হিসেবে আমাদের যথেষ্ট ভালোই লেগেছে। পোর্ট্রেটের ছবির ক্ষেত্রে পিকচার কোয়ালিটি দেখে বেশ মুগ্ধ হতে হবে আপনাদের। ছবির ব্লারনেস ঠিকঠাকই ছিল, আর্টিফিশিয়াল ব্লার মনে হয়নি, খুব ন্যাচারাল কিছু পোর্ট্রেট ছবি পাওয়া যাচ্ছিল। 3x জুম করে পোর্ট্রেট নিলে আরও ভালো ভালো ছবি দেখতে পারবেন। ওভারঅল বলবো ডে লাইটের ছবি কোয়ালিটি দাম বিবেচনায় ভালোই ছিল। নাইট মোড দিয়ে লো লাইটে বা রাতের বেলায় ছবি নিলে খুব ভালো সুন্দর সুন্দর ছবি পাবেন। একটু শক্ত হাতে ছবি নিলে দেখতে পারবেন যে প্রসেসিংয়ের পরে ভালো ডিটেলস ও কালারফুল ছবি দিচ্ছিল। নাইট মোড দিয়ে অ্যাজ ইউজুয়াল পারফরমেন্সের থেকে ভালো ছবি আসছিল, যেটা অনায়াসে বলে দেওয়া যায় এর রিয়ার ক্যামেরা নিয়ে ব্যাপারটা স্যাটিসফাই। এটা পারফরমেন্স পাওয়া যাচ্ছিল বেশ সুন্দরই। ফ্রন্টের দিকে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে অনেকটা বেটার ছবি আসছিল এই সেগমেন্টের ফোনগুলোর তুলনায়। শাওমির ফোনগুলো সেলফিতে যেমন ন্যাচারাল একটা টোন পাওয়া যায়, এটাতেও সেম একই জিনিস পাওয়া যাচ্ছিল। মাঝে মধ্যে একটু হোয়াইট টোনের ছবি পাওয়া যাচ্ছিল, তাছাড়া এর পিকচার কোয়ালিটি ঠিকঠাকই বলবো। মাঝে মধ্যে ছবির ডিটেলসে একটু স্মুথ আসছিল, যেটা অ্যাভারেজ বলা যায়। তাছাড়া ছবিতে এআই ইরেজ ও এআই স্কাই অপশন আছে। এআই ইরেজ দিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ম্যানুয়াল বা অটোমেটিকলি রিমুভ করে দেওয়া যায়, এবং এআই স্কাই অপশন থাকায় এডিট অপশনে গিয়ে ছবি এডিট করা যায়। তাছাড়াও মেইন ক্যামেরাতে 1080pতে 60 fps এর রেজলিউশনের ভিডিও করা যায়। এছাড়াও তারা চাইলে কিন্তু 4K দিতেই পারত। এছাড়াও ওআইএস না থাকায় ভিডিও বেশ নড়বড়ে হয়। স্ট্যাবিলাইজেশনের অভাব খুব ভালোভাবেই চোখে পড়বে। লো লাইট থেকে বেশি লাইটের দিকে ক্যামেরা সুইচ করলেও হালকা পাতলা ঝামেলা দেখা যায়। ফ্রন্ট ক্যামেরাতে 1080pতে 30 fps এর ভিডিও নেওয়া যাবে। এছাড়া ফোনটায় ডুয়াল ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে, যেটা সচরাচর বেশ একটা দেখা যায় না। এর চিপসেট হিসেবে থাকছে Helio G99 Ultra, যেটা একটা 6 ন্যানোমিটারের চিপসেট, এবং এই চিপসেট কিন্তু সম্পর্কে সবারই কম বেশ ধারণা রয়েছে। যদিও এই চিপসেট দিয়ে কিন্তু বড় বড় গেমগুলো কিন্তু খেললে বেশ প্যারা খেতে হবে, বাট ছোট ছোট যে গেমগুলি রয়েছে সেগুলি খুব ইজিলি খেলা যাবে। পাবজির মতো বড় বড় গেমগুলি আমরা খেলে দেখেছি, এবং তাছাড়া এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে। বাট অ্যাজ ইউজুয়াল যে গেমগুলি আমরা খেলেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছিল। সো ফোনটির চিপসেট হিসেবে কিন্তু বিলো অ্যাভারেজ চিপসেট বলাই যেতে পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমরা গেম খেলার পরেও তেমন একটা হিটিং ইস্যু কিন্তু এই ফোনটিতে লক্ষ্য করিনি। তাই চাইলে আর্কেড বা কিছু 2D গেম ট্রাই করে দেখতে পারেন, বাট হেভি গেমগুলি আমি অ্যাভয়েড করার কথাই বলবো। জানি কেউ আমার কথা শুনবে না, সবাই চাইবে বড় বড় গেমগুলি খেলতে, বাট জিনিসটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। বাট Helio G99 সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা ভালো করেই জানেন যে এই চিপসেটটি বড় বড় গেম খেলার জন্য নয়। তবে আশা করছি পরবর্তীতে Helio এই ঝামেলাগুলি কাটিয়ে উঠতে পারবে। 6 ন্যানোমিটার চিপসেট হয় বেশ ভালোভাবেই ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল। একদম আলট্রা গ্রাফিক্সে যদিও মাঝে মধ্যে ফ্রেম ড্রপ দেখা যাচ্ছিল, তবে স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে ঠিকঠাকইভাবে কোনো ল্যাগ ছাড়াই ভালো একটি গেমিং পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। সো ফ্রি ফায়ার লাভার যারা রয়েছেন তাদের জন্য ফোনটি কিন্তু খারাপ হবে তেমনটা না, আশা করছি ভালোই পারফরমেন্স দিবে। Redmi Note 14 Android 14 ও HyperOS এ রান হচ্ছে, এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে UFS 2.2 ইউজ করা হয়েছে, যা এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আশা করছি একটা ভালো অভিজ্ঞতা দিবে। অ্যাপ স্টার্টিংয়ের সময় কিছুটা স্লো ছিল, ব্যাকগ্রাউন্ডে 4 থেকে 5টা অ্যাপ রেখে মাল্টিটাস্কিং করতে গেলে বেশ হতাশ হতে হচ্ছিল আমাদের। বাজেট অনুযায়ী বা চিপসেটের সাথে যায় সেরকম UFS 3.0 স্টোরেজ থাকলে
আমাদের এই বাজে এক্সপিরিয়েন্সটা পেতে হতো না। তাছাড়া রেডমি নোট 14-এ 4 বছরের কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন, মিনস অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট এটাতে পেয়ে যাবেন। তার পাশাপাশি আরও যেটা থাকছে সেটা হচ্ছে 6 বছরের সিকিউরিটি আপডেট। সো ওভারঅল যদি বলতে যাই সেক্ষেত্রে 22,000 টাকার ভিতরে কিন্তু একটি অ্যাভারেজ ফোন। ক্যামেরার দিক থেকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে ভালোই সাপোর্ট দিচ্ছিল, বাট যদি আলট্রা ওয়াইড ক্যামেরাটা আরেকটু দিত তাহলে একটু বেশ ভালো হইতো। বাট যারা গেমিংয়ের জন্য এই ফোনটি পারচেস করবেন তাদের কিন্তু একটু বেশ খেয়াল রাখতে হবে যে বড় বড় গেমগুলি হাই রেজলিউশন সাপোর্ট দিলেও কিন্তু বেশ মজা করে কিন্তু খেলতে পারবেন না। সো লো রেঞ্জের যে গেমগুলি রয়েছে সেগুলি খেললেই আমি মনে করি ভালো হবে। আমি জানি আপনারা শুনবেন না, আবারও বললাম এরপরও, কিন্তু ওভারঅল দিক থেকে চিন্তা করলে ফোনটি কিন্তু বেশ ভালো একটি ফোন। আর এছাড়াও অফিসিয়াল যদি কেউ পারচেস করতে চান কোনো ফোন, সেই ক্ষেত্রে এই 22,000 টাকার দামের ভিতরে কিন্তু রেডমি নোট 14টি নিতে পারেন। বাট আনঅফিসিয়াল ফোন যদি পারচেস করতে চান এই বাজেটের ভিতরে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের চয়েস রয়েছে। তার জন্য আমাদের চ্যানেলটা একটু ভিজিট করতে হবে এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে সেগুলি দেখে নিতে হবে। তাছাড়া রেডমি নোট 14 সম্পর্কে আমরা সব কিছু বলতে পেরেছি কিনা জানি না, বাট যদি কোনো কিছু আমাদের দ্বারা ছুটে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি অক্টোটেক থেকে। আসসালামু আলাইকুম।